শুনছেন সব ভুতুড়ে শনিবারে। প্রথম অধ্যায়টিতে থাকছে একটি ভৌতিক ইন্টারভিউ, মানে সাক্ষাৎ একজন ভূত গবেষকের সঙ্গে ভৌতিক আড্ডা। যেখানে তিনি জানাবেন এই বাংলার নানা রকম ভূতেদের ঠিকুজি কুষ্টি আর পাজি ভূতেদের থেকে বাঁচার জন্য কিছু দরকারি টিপস। বন্ধুরা, ফোন করে নেব পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভূত গবেষক, ভূত প্রাবন্ধিক, ভূত পরামর্শদাতা বা ঘোস্ট কনসালটেন্ট শ্রী প্রেত পাবন পুততুণ্ড মহাশয়কে। হ্যালো 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 কে? হ্যাঁ হ্যালো, বলছি ভূত গবেষক প্রেত পাবন পুততুণ্ডর সঙ্গে কি একটু কথা বলতে পারি? বলছি। ও নমস্কার প্রেত পাবন বাবু, আমি বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে কথা বলছিলাম। কে? হ্যালো কে? গোরস্থান থেকে বলছেন? আরে না, গোরস্থান নয়, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো। আমাদের রেডিও বিভাগ থেকে আপনাকে একটা টেলিফোনিক সাক্ষাৎকার নেব বলে ফোন করেছিলাম। ও রেডিও, মার্জনা করবেন। তাই বলুন, তা আপনি কি জীবিত? হ্যাঁ না মানে জীবিত না মৃত? মানে জীবিত, একটু আগেই তো তাই ছিলাম। ও আচ্ছা, আসলে নানা রকমের ফোন আসে কিনা নানান জায়গা থেকে, বুঝলেন কিনা, তাই প্রথমেই একটু জেনে নেওয়া ভালো, তাহলে ওই কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা প্রেত পাবন বাবু, আপনার যদি আপত্তি না থাকে তাহলে কি আমরা আমাদের আজকের ইন্টারভিউ শুরু করতে পারি? হ্যাঁ বেশ তো, করুন। ধন্যবাদ। আচ্ছা প্রেত পাবন বাবু, আমার প্রথম প্রশ্ন হলো, এই যে ভূত গবেষণা, তো ভূত গবেষণাকে আপনি কিভাবে জীবিকা হিসাবে নিলেন সেই সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। সে তো অনেক দিনের কথা। ছেলেবেলাতে, বুঝলেন, ছেলেবেলাতে একদিন আমার এই অলৌকিক শক্তির পরিচয় পাই। দেখলাম বাংলার বিচিত্র সব ভূতেরা যারা আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা শুধু আমার সামনে, মানে শুধু আমারই সামনে দৃশ্যমান হয়, কথা বলে, গল্প গুজব করে। আর আমি তখন থেকেই আমার সেই অভিজ্ঞতাগুলো, আমার সেই পর্যবেক্ষণগুলো একেবারে নোট বইতে বিশদে লিখে রাখতে শুরু করলাম। পরে আমার সেই নোটসের সংকলন থেকেই তো এই বাংলার ভূতকোষ প্রকাশিত হয়েছে। এই বইটি বিজ্ঞানী মহলে প্রচুর সাড়া জাগিয়েছে, আর আমার জনপ্রিয়তা যে বৃদ্ধি করেছে সে তো মার্জনা করবেন, আপনারা সকলেই জানেন। কিন্তু যেটা সকলে জানেন না, যে আমার বইটিতে এই যে কটা ভূতের উল্লেখ আমি করেছি, যাদের যেভাবে তাদের চরিত্র বিশ্লেষণ করেছি, তাদের প্রতিটি আমার চাক্ষুষ অভিজ্ঞতা থেকে নেওয়া। কি বললেন? ভূতেরা আপনাকে চাক্ষুষ দেখা দেয়? এ তো অবিশ্বাস্য ব্যাপার মশাই। তো আপনার এই অলৌকিক ক্ষমতার পরিচয় প্রথমে পেলেন কিভাবে? সে তো আমার গ্রামের স্কুলে, ভূতনাথ নিকারি পাড়া বিদ্যালয়, তখন নবম শ্রেণীতে পড়ি, বুঝলেন, ভৌত বিজ্ঞান ক্লাস চলছে। ওই যে কি একটা যেন ওই তুলা যন্ত্রের কি একটা আঁক কষতে হতো, ওই তুলার দুদিকে কি সব যেন ওজন ঝুলিয়ে সমাধান করতে হতো। সে যাই হোক, বইয়ের পাতায় ওই সব কঠিন ঝুলন্ত সমস্যা দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে দেখলাম ঝুলছে। কি ঝুলছে? গলাশি। কিসি? আরে গলাশি। আর গলায় দড়ি দিয়ে মারা যাওয়া মানুষ গলাশি ভূতে পরিণত হয়, জানেন না? এখন তো বড় বড় শহরেও গলাশিরা শুনেছি ছড়িয়ে পড়েছে।
তা যা হোক, শুনুন, দেখলাম ছাদের কড়িবর্গা থেকে একটা জলজ্যান্ত গলাশি ঝুলছে। মানে শুধু আপনিই দেখলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু আমি। আর দেখেই আমার শরীরে একটা পরিবর্তন হতে শুরু করলো। সারা দেহ কেমন জিন মেরে গেল, নড়াচড়া বন্ধ, আর আমার মুখ দিয়ে যন্ত্রের মতো একটা গো গো আওয়াজ বেরোতে লাগলো। ভয়ে? আরে না না, ভয়ে নয়। পরে বুঝেছি ওটাই হলো ইন্ডিকেটর। আমার দেহে, বুঝলেন, আসলে একটা ভূত নির্ণয়কারী যন্ত্র শক্তি লুকিয়ে আছে। মার্জনা করবেন, কোনো ভূত সামনে এলে সেটি প্রকট হয়, আর বাকি সব কিছু প্রচ্ছন্ন হয়ে যায়। শরীর যেন কেমন একটা ঝিম মেরে যায়, আর মুখ দিয়ে ওই গ গ শব্দটা হতে থাকে। বাইরে থেকে এরকম দেখতে লাগলেও ভিতর ভিতর ওই উপস্থিত ভূতটার সঙ্গে আমার আত্মার একটা নেটওয়ার্ক স্থাপিত হয়, বুঝলেন কি না? যতক্ষণ ওই সংযোগটা, ওই নেটওয়ার্কটা থাকে, আমি অনায়াসে তার সঙ্গে আলাপ আলোচনা গল্প সব চালিয়ে যেতে পারি। বাবা, ভূতের সঙ্গে নেটওয়ার্কিং! 4G 5G, এরপরে একেবারে ভূতজি। কি বললেন? না না, কিছু না। তো বলছিলাম, ভূতটা কি বললো আপনাকে? আরে ওটা তো নিতাই প্রামাণিক। হ্যাঁ, আমাদের স্কুলের প্রাক্তন পড়ুয়া ছিল। উচ্চ মাধ্যমিকে 3বার ফেল মেরে মনের দুঃখে একদিন রাত্রিরে স্কুলে এসে ওই ফাঁকা ঘরে গলায় দড়ি দিয়ে, বিজ্ঞানে একটু অসুবিধা ছিল মনে হয়, জানেন। তো ক্লাসেই আমাকে দেখা দিত, আর খালি লকে জিভ বার করে বিজ্ঞানের পড়া জিজ্ঞাসা করত। কি করলেন তারপর? কি আবার, মাস্টারগুলো তো এইসব ভৌতিক ব্যাপার কিছু বুঝতো না, ভাবতো পদার্থবিদ্যায় ফাঁকি মেরে মৃগী রোগী সাজছি। হ্যাঁ, অপদার্থ মাস্টারগুলো কি পেটান নাই পেটার্থ মশাই। হ্যাঁ, ভাবলে এখন এই পিঠটা এখনো ডট করে। ইস, হ্যাঁ, আর কি, ওই ভূতের জ্বালায় আর ওই মারের চোটেই শেষমেশ স্কুল ছাড়তে হলো। ভালোই হলো। হ্যাঁ, ভৌত বিজ্ঞান থেকে একেবারে ভূত বিজ্ঞানে নেমে পড়লেন। ঠিক তাই। দেখলাম এই অলৌকিক প্রতিভা অপচয় করা ঠিক হবে না। ক্রমে নানান ভূতের দেখা পেলাম, জানেন। জলে, স্থলে, শপিং মলে। জানতে পারলাম ওদের জীবনেও এই শ্রেণীভেদ, জাতপাত, বৈষম্য, আমরা ওরা, সব কিছু আমাদেরই মতন। দাঁড়ান, ভূতেদের মধ্যে জাতিভেদ, বর্ণ বৈষম্য, আমরা ওরা, একটু বুঝিয়ে বলবেন? বলছি। এই পৃথিবীতে যার যেমন জাত, মরে গেলেও ওই পরলোকে ওই জাতের নামে বজ্জাতিটা কিন্তু থেকেই যায়। এই ধরুন ব্রাহ্মণ ভূত, যারা ব্রহ্মদৈত্যী নামে পরিচিত। ভূত সমাজে এরা কুলীন শ্রেণী। ধপধপে সাদা ধুতি পরেন, খালি গায়ে সাদা পৈতে, পায়ে খড়ম। বেলগাছ এদের প্রিয় জায়গা। নিচু জাতের হলে বুয়াশি, কালু বা পান্তা ভূত। চাষি মূল্যে হয় ওই ঝাপড়ি, মাথায় টোকা পরে ধান খেতে ঘুরে বেড়ায়। মুসলমান মারা পড়লে মামদো, আর সে আবার থাকে ওই গোরস্থানের কাছাকাছি। আবার দেখুন, এই ঘরকুনো এরা মূল্যে হয় বাস্তভূত। তাকে অবশ্য ওই মাছের বাসি টক
খাওয়ালে সন্তুষ্ট রাখা যায়। আর বাঘের হাতে মরলে বেগভূত। মহিলারা সধবা মারা গেলে শাকচুন্নি বা শঙ্খচূর্ণি, আর অবিবাহিত অবস্থায় মারা গেলে পেতনি। এসব আর কি। কি সাংঘাতিক! সত্যি এ যে দেখছি মরেও শান্তি নেই। আবার দেখুন, এই অগাধ সম্পত্তির মালিক কিন্তু হাড় কিপটে। এমন লোক মরে গেলে হয় যক্ষী বা মাটির নিচে ধন সম্পত্তি রেখে কোনো বাচ্চা ছেলেকে ওই ঘরে পুড়ে মাটি চাপা দিয়ে ঘর বন্ধ করে দিলে ওই ছেলেটি মারা গিয়ে জগভূত হয়ে সম্পত্তি পাহারা দেয়। এদের কাজ শুধুই পাহারা দেওয়া, ভোগ করা নয়। রবি ঠাকুর লিখে গেছেন এদের নিয়ে। তারপর ধরুন ওই কবন্ধ বা স্কন্ধ কাটা, এরা হলো সেই সব লোকেদের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কাটা গেছে, যেমন ধরুন রেল দুর্ঘটনা বা অন্য কিছু। এরা নিজের হাতে নিজের মুন্ডু নিয়ে সান্ধ্য ভ্রমণে বেরোয়। মার্জনা করবেন, হাতের নাগালে এদের একবার পড়েছেন কি আপনি? তারপর মাছ খাবার লোভ নিয়ে মারা গেলে মেচভূত, এইসব তো আছেই। তারপর আজকাল আবার ভোটার ভূত, সাম্প্রদায়িক ভূত, উগ্রপন্থী ভূত, অসহিষ্ণু ভূত, এসবও বেরিয়েছে। তবে এদের সঙ্গে আমার ওই কিছু নীতিগত অসুবিধা আছে, তাই তাদের আমি এড়িয়েই চলি। যা হোক, এইসব বলতে বলতে কিন্তু ওই আপনার সন্ধে হয়ে যাবে। আমার বইতে কিন্তু সব দেওয়া আছে, বইটা আপনারা অবশ্যই পড়বেন। জানেন, বাঙালিরা, বিশেষ করে প্রবাসী বাঙালিরা, এই মরলে বেশিরভাগই না মেছো ভূত হবে। সে যাই হোক, এই ভূতেদের যে এত প্রকারভেদ, এত বর্ণময় জীবন, এই জ্ঞান আজকে আমাদের একটা বিরাট প্রাপ্তি। আচ্ছা প্রেতপাবন বাবু, আপনার ভূত নিয়ে অভূতপূর্ব রিসার্চের কথা আমরা কিছু শুনলাম। এইবার আপনার বর্ণময় কর্মজীবনের কথায় আসি। তো আপনি একজন ভূত পরামর্শদাতা, তাই তো? এই মানে ঘোস্ট কনসালটেশন করে থাকেন। তো আপনি আপনার ক্লায়েন্টদের এই কি ধরনের পরামর্শ দেন? দেখুন, ভৌতিক সমাজের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হবার পরে ভাবলাম যে এই জ্ঞান কি করে মানুষের হিতার্থে কাজে লাগানো যায়। আমার গুরু শ্রী তারানাথ তান্ত্রিক মহাশয় আমাকে বারবার বলেছিলেন যে সরাসরি কোনো মানুষের হানি করবে না। তাই আমি নানান আলোচনার মধ্যে দিয়ে আর শান্তিপূর্ণভাবে আমার অলৌকিক সংযোগ আর অভিজ্ঞতা দিয়ে নামমাত্র দক্ষিণায় নানা রকম পরামর্শ দিয়ে থাকি, বা ছোটখাটো কাজে আমার বন্ধু ভূতেদের নিয়োগ করি। মানে সেই ভুতুড়ে নেটওয়ার্কিং এর সাহায্য নিয়ে, তাই তো? ঠিক তাই। যেমন ধরুন, আপনার শহুরে বাড়িতে নতুন ওই কি বলে না, ওই হোম সিকিউরিটি সিস্টেম আপনি বসিয়েছেন। এবার হয়তো কোথাও বেড়াতে যাবেন, দেখতে চান বাড়িটি নিরাপদ বা চোর প্রুফ কিনা। তাহলে সেক্ষেত্রে আমার পোষা চোরাচুন্নি ভূতটাকে কাজে লাগিয়ে দিই। চোর মরলে হয় ওই চোরাচুন্নি ভূত। তো সেই চোরাচুন্নি ভূত সমস্ত বাড়ি ঘর সরজমিনে পরীক্ষা করে একটা রিপোর্ট আপনাকে দেবে যে আপনার সিকিউরিটি সিস্টেম কতটা জোরালো বা সবকটা সেন্সর ঠিক করে কাজ করছে কি না। বাপরে, কি আধুনিক চিন্তা ভাবনা! আবার দেখুন, আন্তর্জালিক ভূত, এটা নতুন। ওই কি হয়েছে না,
আইটি, হ্যাঁ, ওই আইটিতে যেসব ওই সোনা ভাইটি অস্বাস্থ্যকর জীবনযাপন করে কম বয়সে পট করে পটল তুলছেন, তাদের সাহায্য নিয়ে আমি ওই উঠতি প্রতিভাবান মানুষেরা এই সোশ্যাল মিডিয়াতে যেসব লেখা বা ভিডিও পোস্ট করেন তার জনপ্রিয়তা লাভের জন্য সেগুলির এই কমেন্টস বা লাইকগুলো তর 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 করে বাড়িয়ে দিতে পারি। বলেন কি? এইবার বুঝেছি। দ্যাট এক্সপ্লেইনস হোয়াই। আরে উঠতি প্রতিভাদের উৎসাহ দেওয়ার জন্যই আর কি। হ্যাঁ, তাছাড়াও আরো অনেক কাজ, বুঝলেন কি না? কিছু তো গোপন রাখতে হয়। চারপাশে কত ঘটনা ঘটে, বুদ্ধিতে যদি ব্যাখ্যা না পান বুঝবেন ওই আমার নেটওয়ার্কে যারা আছেন তাদের হাত থাকলেও থাকতে পারে। মার্জনা করবেন। প্রেতপবন বাবু, মানে বলছিলাম কি যে আজ সকাল সকাল আমাদের যারা রেডিও শুনছেন তাদের কাছে এই কয়েকটি উদাহরণই যথেষ্ট হবে। তবে আপনাকে একটা শেষ প্রশ্ন, যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটি করে আজকের ইন্টারভিউ শেষ করব। দেখুন, আপনি একজন বহুদর্শী মানুষ, এখানকার শহুরে জীবনযাত্রা, লাইফস্টাইল এইসব খুব ভালো করে জানেন। মানে আমাদের তো আর রোজ রোজ মেছো ভূতের সঙ্গে মোলাকাত হবে না। আমরা ওই আইস বক্সে করে মাছ কিনে নিয়ে যাই, ভূতেও ছোঁবে না। আর জলায় গিয়ে ওই আলেয়া ভূতের সঙ্গে মোকাবিলা করার থেকে আমরা বরং ঘরে বসে টিভিতে ওই আলিয়া ভাটকে দেখতেই বেশি স্বচ্ছন্দ বোধ করব। এসে যা হোক, কিন্তু আমাদের এই জীবনযাত্রায় কোন ধরনের ভূতেদের থেকে আমাদের বিপদ আসতে পারে, মানে যাতে সতর্ক থাকতে পারি? আচ্ছা আচ্ছা, খেয়াল রাখবেন, আজকাল শুনছি ওদেশে ভুলো ভূতের উৎপাতটা খুব বেড়েছে। ভুলো ভূত? ভুলো ভূত, ভারী ভারী দুষ্টু ভূত। হ্যাঁ, যেমন ধরুন মাঝরাতে ওইসব পার্টি ফার্টি করে আপনি ওই বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছেন, ভুলো ভূত আপনাকে ওই বাড়ির রাস্তাটা গুলিয়ে দেবে। চেনা এক্সিট, আগে 1000 বার গাড়ি চালিয়ে গেছেন, কিন্তু এখন বারবার এক্সিট মিস করে হাইওয়েতে সারা রাত ঘুরপাক খাবেন। কোনো ম্যাপ, ওই জিপিএস যন্ত্র কোনো কিছুতে কাজ দেবে না। ঘুরতে ঘুরতে আপনার তেল, মানে আপনার গাড়ির তেল ফুরিয়ে আসবে। তখন ভুলো মজা পেয়ে আড়াল থেকে পুলিশের সাইরেন বাজিয়ে দেবে। তখন আপনি আরো ভয় পেয়ে একটা যাত্রাকাণ্ড ঘটিয়ে ফেলতে পারেন। এই সর্বনাশ! এই আমাদের তো এই ধরনের নৈশপাটি লেগেই থাকে। কি করব আমরা? দেখুন, সবচেয়ে ভালো হলো মধ্যরাতের আগেই বাড়ি ফিরে আসা, কিংবা খুব দেরি হলে দলবদ্ধভাবে যাতায়াত করাটাই হলো শ্রেয়। হ্যাঁ, তবে শুধু কি তাই, ভুলো ভূত কিন্তু আপনাকে ওই পার্টির দিনক্ষণও ভুলিয়ে দিতে পারে। মানে ধরুন আপনি সারা সপ্তাহ অপেক্ষা করে আছেন, অমুক বাড়িতে কচি পাঠার ঝোল খাবেন বা চিংড়ির মালাইকারি, যেটা তমুক গিন্নি ফাটাফাটি রাঁধেন। হ্যাঁ, তারপর যেই শনিবার এলো দেখলেন সব সময়সূচি গুলিয়ে গেল, আর আপনি ওই বাড়িতে ডাল ভাতকে ঘুমিয়ে পড়লেন। এটা তো আরো বড় ক্ষতি। আরে আরো ঝামেলা আছে। ধরুন এই সব অনুষ্ঠান বা আড্ডা শেষ হলে আপনি বাইরে কনকনে ঠান্ডার মধ্যে বেরিয়েছেন, গাড়ির দিকে যাচ্ছেন, চারিদিক নির্জন, ফাঁকা পার্কিং লটো হতে পারে। আপনি একটু টলতে টলতে এসে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। এই সময় একটা তাল ঢেঙা লোক যদি আপনাকে এক নিঃশ্বাসে 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলে, তাহলে বুঝবেন আপনি 8 ভূতের পাল্লায় পড়েছেন। 1 থেকে 100 এক নিঃশ্বাসে গুনতে হবে? আরে দাঁড়ান, আরো বখেরা আছে। আরে 8 ভূত অত সোজা নয়। 1 নিঃশ্বাসে 1 থেকে 100 গুনতে হবে, কিন্তু ওই 8 দেবা কোনো সংখ্যা বলা যাবে না। মানে 8, 18, 28, 80 এসব কিচ্ছু বলা যাবে না।
আট বললেই ওই ৮ ভূত পাট করে আপনার ঘাড় মটকে দেবে। এক নিঃশ্বাসে ১ থেকে ১০০ গুনতে হবে ৮ যুক্ত সংখ্যা বাদ দিয়ে। এই তো সাংঘাতিক প্র্যাকটিস লাগবে মশাই। আরে হ্যাঁ, সেজন্যই তো বলা। মার্জনা করবেন। এ ধরনের কিছু অভ্যেস নিয়মাবলী মেনে চললে নিরাপদে বেঁচে পড়তে থেকে গেলেও যেতে পারেন। এ তো বড় চিন্তার কথা হলো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ প্রেতপাবন বাবু। আমরা যারা এই ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত, মানে আজ রাতেও যাদের যাদের নৈশ পার্টিতে যেতে হবে, তারা আশা করব যে এই ধরনের টিপসগুলো মাথায় রাখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজ আমাদের বরাদ্দ সময় এখানে শেষ হয়ে আসছে, তাই আজ আপনার থেকে অনুমতি চাইব। এটা সেই ভূত ইন্ডিকেটর নয় তো? হ্যালো হ্যালো, প্রেতপাবন বাবু, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ওটা কিসের? আবার নেটওয়ার্কিং শুরু হয়ে গেল না তো? বন্ধুগণ, মনে হচ্ছে এর থেকে বেশি কথা চালিয়ে যাওয়া আর সমীচীন হবে না। আমাদের নিরাপত্তার জন্য ইন্টারভিউটি এখানেই কেটে দিচ্ছি। সঙ্গে থাকুন রেডিওর পরবর্তী আকর্ষণগুলোর জন্য। থাকছে দুটো দুর্ধর্ষ ভূতের গল্প। ওরে বাবা রে!